দেখো এবারে আমরা মডেল সেট 5 নিয়ে আলোচনা করব। তো তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এই 5 নাম্বার স্কুলটা ক্লাস করব। এর আগে আমরা 4টা স্কুলের ক্লাস করে দিয়েছি দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে তোমাদের সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। আচ্ছা, ক্লাস শুরুর আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে দিই। তোমরা যদি পিডিএফ নোটটি কিনতে চাও, এই পিডিএফ নোটের মধ্যে সমস্ত পরিবেশ বিষয়ের যতগুলো মডেল সেট আছে কমপ্লিট করা রয়েছে। অবশ্যই কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অনলি হোয়াটসঅ্যাপ, ওটা ফোন করো না। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কম দামে আমাদের কাছ থেকে এই পিডিএফটা তোমরা কিনতে পারবে। এছাড়া তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত সাবজেক্টের পিডিএফ তোমরা কিনতে পারবে, নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। অনেকে নিচ্ছে, তোমরাও চাইলে নিতে পারো। আর একটা কথা বলে দিই, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। যারা পিডিএফ নোট কিনবে না, তোমাদের জন্য এরকম ফ্রিতে ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি, তোমরা খাতাতে উত্তরগুলো লিখে নাও, বড় প্রশ্নের আর ছোটো প্রশ্নগুলো বইতে দাগিয়ে নাও বা লিখে নিতে পারো সাইডে যদি জায়গা থাকে, নাহলে খাতায় লিখে নেবে। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে উত্তর করবে বেশি হয়, অপশান এ। 2 থেকে দেখো জৈব অনুঘটকগুলি প্রধানত, অপশান এ করবে প্রোটিন জাতীয়। 2 থেকে পর 3 থেকে দেখো গ্লুকোজ একটি, উত্তর করবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অপশান বি। বজ্রপাতের সময় উত্তর করবে উঁচু গাছের তলায় থাকা নিরাপদ নয়। তারপর দেখো অপশান এ করবে আর কি। তারপর দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করে বলা হচ্ছে কঠিন ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত ড্যাশ বৃদ্ধি পায়। 2 থেকে দেখো মরিচা পড়ার সময় দুটি ড্যাশ বিক্রিয়া ঘটে, জারণ ও বিজারণ। ঠিক আছে। তারপর দেখো বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যেকার প্রতিদিন সরঞ্জামকে রক্ষা করে ড্যাশ, উত্তর করবে বজ্রবহ। তারপর দেখো নেক্সট বলা রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নগুলি। দেখো এখানে বলা রয়েছে প্রশ্নগুলো সংক্ষিপ্ত দিতে বলেছে। সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম? উত্তর করবে কম। কেন? বরফ জলে ভাসে বলে, এর জন্য এর ঘনত্বটা কম। দেখো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। চিনি বা অ্যালকোহল বা গ্লুকোজ। খাবার সোডা কী ধরনের যৌগ? খাবার সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট আর কি, একটি লবণ বা অজৈব তড়িৎ বিশ্লেষ্য যৌগ। তারপর দেখো 4 থেকে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য লিখতে বলেছে। দেখো এখানে দুটো লিখতে বলেছে, বৈশিষ্ট্য লিখবে পরিবহন, পরিচালন আর বিকিরণ। এর দেখো মাধ্যমের প্রয়োজনীয়তা, এই দুই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর বিকিরণের ক্ষেত্রে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যম কণার গতি, মাধ্যমের কণার গতি একটি। পরিবহন পদ্ধতিতে কণাগুলো স্থানচ্যুত হয় না, কিন্তু পরিচালন কণাগুলো স্থানচ্যুত হয়। এই পদ্ধতিতে তাপ তরঙ্গ আকারে সরাসরি প্রবাহিত হয়। মাধ্যমের কণা কোনো ভূমিকা নেই। অথবা প্রশ্ন, খড়ের চালওয়ালা বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমনি গরম থাকে কেন? দেখো খড় হলো তাপে কুপরিবাহী আর কি। গ্রীষ্মকালে খড়ের চাল বাইরের কখন তাপকে ঘরের ভেতর ঢুকতে বাধা দেয়, তাই ঘরের ঠান্ডা থাকে। আবার শীতকালে ঘরের ভেতরের তাপকে বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়, তাই ঘর গরম থাকে। বাষ্পায়ন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য দেখো। বাষ্পায়ন উষ্ণতার তরলের বাষ্পায়ন যে কোনো উষ্ণতার তরলের উপরিতল থেকে ধীরে ধীরে ঘটে। 2 বাষ্পায়নের ফলে তরল ও সংলগ্ন পরিবেশের উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ শৈত্যের সৃষ্টি হয়। অথবা প্রশ্ন, স্ফুটন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লেখো। 1 স্ফুটন একটি নির্দিষ্ট উষ্ণতায় অর্থাৎ স্ফুটনাঙ্কে তরল সমগ্র অংশ জুড়ে দ্রুত ঘটে। 2 স্ফুটনের সময় তরলের উষ্ণতা স্থির থাকে যতক্ষণ না সমস্ত তরল বাষ্পে পরিণত হচ্ছে। 3 নম্বর প্রশ্ন দেখো, জ্বর হলে কপালের জলপট্টি দেওয়া হয় কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। জলপট্টি জল কপাল থেকে বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় নীল তাপ শরীরের মাথা ও কপাল থেকে গ্রহণ করে এবং এর ফলে কপালের উষ্ণতা কমে যায় এবং জ্বরের তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন, উপজাত পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উপজাত পদার্থ দেখো বাই প্রোডাক্ট একটি, কোনো একটি প্রধান পদার্থ তৈরির সময় রাসায়নিক বিক্রিয়া বা শিল্প উৎপাদন প্রক্রিয়ায় মূল পদার্থের সঙ্গে আনুষঙ্গিক অন্য যে প্রয়োজনীয় পদার্থটি স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয় তাকে উপজাত পদার্থ বলে। সহজ কথায় আমরা যা তৈরি করতে চেয়েছিলাম তার পাশাপাশি বাকি যে কাজের জিনিসটি তৈরি হয়ে যায় সেটি হলো উপজাত পদার্থ। উদাহরণ, সাবান প্রস্তুতি। তেল বা চর্বি থেকে যখন সাবান তৈরি করা হয় তখন গ্লিসারিন উপজাত পদার্থ হিসাবে পাওয়া যায়। এখানে সাবান হলো মূল লক্ষ্য এবং গ্লিসারিন হলো উপজাত দ্রব্য আর কি। পেট্রোলিয়াম শোধন, খনিজ তেল বা পেট্রোলিয়াম শোধন করে যখন পেট্রোল বা ডিজেল বের করা হয় তখন প্যারাফিন, মোম
পিচ বা অ্যাসফাল্ট উপজাত পদার্থ হিসাবে পাওয়া যায়। খাদ্য উৎপাদন, চিনি শিল্প। আখ থেকে চিনি তৈরির সময় আখের ছিবড়ে বা মেলাসেস, ঠিক আছে, মদ তৈরির কাঁচামাল অর্থাৎ উপজাত দ্রব্য হিসাবে উৎপন্ন হয়। গুরুত্ব, অনেক ক্ষেত্রে উপজাত পদার্থগুলো অত্যন্ত মূল্যবান হয় এবং বিভিন্ন শিল্পে দ্বিতীয় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে ব্যবসায় লাভ বাড়িয়ে দেয়। অথবা প্রশ্ন, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও। উত্তর, না, পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়, এটি একটি তড়িৎ সুপরিবাহী ধাতু। যুক্তি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহনের সময় রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করে, কিন্তু পারদ তড়িৎ পরিবহন করলেও তার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না এবং পারদ আয়নিত হয় না। পারদ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, আয়নের মাধ্যমে নয়। 5 দাগে এবারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তর দেব। অনুঘটক কাকে বলে? অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। যে রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার উপস্থিতি থেকে বিক্রিয়ার বেগকে প্রভাবিত করে বা বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজের ভর ও ধর্মে ওকে অপরিবর্তিত রাখে, তাকে অনুঘটক বলে। বৈশিষ্ট্য, অনুঘটক রাসায়নিক বিক্রিয়া শেষে নিজেও অপরিবর্তিত থাকে। 2, অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু করতে পারে না, কেবল বিক্রিয়ার গতি বাড়াতে বা কমাতে পারে। অথবা প্রশ্ন, টেস্ট টিউবে জল না দিয়ে খানিকটা কেরোসিন বা পেট্রোল নিয়ে চুনকালি দিলে বুদবুদ দেখা যায় না কেন? উত্তর, চুনকালি বা কলিচুন, ঠিক আছে। তো ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে বলেই বুদবুদ দেখা যায়। কিন্তু কেরোসিন বা পেট্রোল হলো জৈব দ্রাবক, যা চুনের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। বিক্রিয়া না হয় কোনো গ্যাস উৎপন্ন হয় না, তাই বুদবুদ দেখা যায় না। রূপোর তৈরি গয়নার ওপর গোল্ড প্লেটিং করতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহৃত হয়? এটা রিপিটেড প্রশ্ন, দেখে রাখো। উত্তর, ক্যাথোডের রূপোর গয়না যার ওপর প্রলেপ দেওয়া হবে। অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত। তড়িৎ বিশ্লেষ্য, পটাশিয়াম আয়নোসায়ানাইড দ্রবণ। অথবা প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতুর উদাহরণ দাও। এই ধাতুগুলি কিভাবে নিষ্কাশন করা হয় তা অতি সংক্ষেপে লেখো। উত্তর, দুটি ধাতু হলো অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম। এই পদ্ধতিটি হলো এই ধাতুগুলি অক্সাইড বা ক্লোরাইড দ্রবণে গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়। তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতুর পরিণত হয় এবং সেখানে জমা হয়। তারপর দেখো 3 থেকে প্রশ্ন, জারক ও বিজারক পদার্থের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। একটি মৌলিক জারক এবং একটি যৌগিক জারক পদার্থের নাম লেখো। বৈশিষ্ট্য, জারক পদার্থ, বিজারক পদার্থ। ইলেকট্রন, অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করে, অন্য পদার্থ থেকে ইলেকট্রন দান করে, অন্য পদার্থকে আর কি। তারপর দেখো নেক্সট, নিজে কি হয়? নিজে বিজারিত হয়। অথবা একটি দেখো কাঁচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে কয়েক টুকরো জিঙ্ক ছিবড়ে ওই দ্রবণের মধ্যে ফেলে দিলেই কি দেখা যাবে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে সংঘটিত জারণ বিজারণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। একটি কাঁচের টেস্ট টিউবের পাতলা সালফিউরিক অ্যাসিড H2SO4 এর মধ্যে জিঙ্কের টুকরো জেডেন যোগ করলে যা ঘটবে এবং তা ইলেকট্রনীয় ব্যাখ্যা, তার যে ব্যাখ্যাটা নিচে দেওয়া হলো এটাই বলা রয়েছে 5 আকারে। পর্যবেক্ষণ, টেস্ট টিউবের জিঙ্কের টুকরোগুলো ফেলার সাথে সাথে তীব্র বুদবুদ সৃষ্টি হতে দেখা যাবে। এই বুদবুদগুলো আসলে হাইড্রোজেন গ্যাস অর্থাৎ H2। রাসায়নিক বিক্রিয়াটি হলো Zn প্লাস H2SO4 রাইট অ্যারো ZnSO4 প্লাস H2 আপ অ্যারো। তারপরে দেখো বিক্রিয়া চলাকালীন টেস্ট টিউবটি স্পর্শ করলে বেশ গরম অনুভূত হবে, কারণ এটি একটি তাপমুচি বিক্রিয়া। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ ব্যাখ্যা। ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়রন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে এবং যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া, মনে রাখবে এটা। জারণ বিক্রিয়া দেখো, এখানে এটাকে ইংলিশে অক্সিডেশন বলা হয়। জিঙ্ক পরমাণু Zn দুটি ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়নে Zn2+ পরিণত হয়। এখানে জিঙ্কের জারণ ঘটে, তাই জিঙ্ক হলো বিজারক পদার্থ। তারপরে দেখো বিজারণ প্রক্রিয়া, রিডাকশান যেটাকে বলা হয় ইংলিশে। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নগুলো H+ জিঙ্কে বর্জন করা ইলেকট্রনীয় দুটি গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু এবং পরে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে হাইড্রোজেনের বিজারণ ঘটে, তাই এটি জারক। 2H+ প্লাস 2E রাইট অ্যারো H2 আপ অ্যারো, বিজারণ অর্ধ বিক্রিয়া। তারপরে ওখানে ব্যাকেট একটা আছে, তুলে দেবে। সামগ্রিক ইলেকট্রনীয় বিক্রিয়া Zn প্লাস 2H প্লাস রাইট অ্যারো
যে Zn2 প্লাস প্লাস H2 বেরো। উপসংখ্যা সবশেষে লিখবে। এই বিক্রিয়ার ফলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে এবং নিজে জারিত হয় এবং এই হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। যেহেতু জারণ ও বিজারণ একই সাথে ঘটে তাই এটি একটি আদর্শ জারণ বিজারণ বিক্রিয়া। এভাবে লিখবে ভাষাগুলো তোমরা বুঝে বুঝে। আর ওই ব্যাকেটটা একটু তুলে দেবে, ওটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে ক্যাথোড এবং ক্যাথোডে কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটবে তা লেখো। গলিত NaCl Na প্লাস এবং Cl মাইনাস আয়ন থাকে। ক্যাথোড বিক্রিয়া বিজারণ Na প্লাস 2E Na প্লাস প্লাস E মাইনাস। তারপরে দেখো নেক্সট হচ্ছে Na ধাতব সোডিয়াম জমা হয়। অ্যানোড বিক্রিয়া Cl মাইনাস মাইনাস E মাইনাস হচ্ছে তোমার রাইডারও Cl, তারপর Cl প্লাস Cl রাইডারও Cl2 বেরো, ক্লোরিন গ্যাস নির্গত হয়। তারপর দেখো নেক্সট অথবা প্রশ্ন, পদার্থ যৌগগুলি জলীয় দ্রবণে কী কী আয়ন দেয় তা লেখো। জলীয় দ্রবণের কি আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, কপার সালফেট দেখে নাও। যৌগের নাম, সংকেত, উৎপাদনে প্যাটার্ন, ধাতব ধনাত্মক আয়ন, আর হচ্ছে উৎপন্ন আর কি অ্যানায়ন, অধাতব ঋণাত্মক আয়ন যেটা বা এই জন্য দেওয়া রয়েছে। অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল 2 SO4 সংকেতটা এটা। তারপর দেখো ধাতব না ধনাত্মক, দেখো অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস। আচ্ছা, অধাতব ঋণাত্মক আয়ন এখানে দেখো সালফেট আয়ন SO4 2 মাইনাস। পটাশিয়াম নাইট্রেট KNO3 পটাশিয়াম আয়ন K প্লাস, নাইট্রেট আয়ন NO3। তারপরে দেখো কপার সালফেট CuSO4 কিউপ্রিক আয়ন Cu2 প্লাস, সালফেট আয়ন SO4 2 মাইনাস। ঠিক আছে, তারপর দেখো আয়নীয় বিয়োজন সমীকরণটা। এক, আয়নিয়াম সালফেট NH4 এর হোল 2 SO4 রাইডারও 2NNH4 প্লাস প্লাস SO4 2 মাইনাস। পটাশিয়াম নাইট্রেটের দেখে নাও সমীকরণটা KNO3 রাইডারও K প্লাস প্লাস NO3। কপার সালফেটের সমীকরণটা দেখে নাও CuSO4 রাইডারও Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এবারে দেখো বজ্র নিরোধক কীভাবে কাজ করবে। বজ্র নিরোধক হলো একটি সুপরিবাহী ধাতব দণ্ড যার অগ্রভাগে সূচালো। যখন মেঘ বাড়ির উপর দিয়ে যায় তখন এই সূচালো অগ্রভাগ মেঘের বিপরীত আধানকে আবিষ্ট করে বাতাসে ছড়িয়ে দেয় এবং মেঘের আধানকে প্রশমিত করে। যদি সরাসরি বজ্রপাত হয় তবে দণ্ডটি তড়িৎকে সরাসরি তারের মাধ্যমে মাটিতে পাঠিয়ে দেয়, অর্থাৎ আর্থিং করা থাকে আর কি দণ্ডে, ফলে বাড়ির ক্ষতি হয় না। তারপর দেখো নেক্সট অথবার প্রশ্ন, বজ্রপাতের সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। উত্তর, 1, যদি তুমি বাড়ির মধ্যে থাকো জানালার দরজা বন্ধ রাখতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, ল্যান্ডলাইন ফোন বা বৈদ্যুতিক সরঞ্জামে প্লাগ খুলে রাখতে হবে। আর একটা যেটা, যদি তুমি বাড়ির বাইরে থাকো, 1, কোনো ফাঁকা জায়গায় বা উঁচু গাছের নিচে দাঁড়ানো যাবে না। 2, নিচু জায়গায় কুঁকড়ে বসে থাকতে হবে এবং ধাতব বস্তু যেমন ছাতা থেকে দূরে থাকতে হবে। এবারে দেখো জীবনবিজ্ঞান বিষয় রয়েছে তোমাদের এখানে। জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্ন তার উত্তরগুলো দেখে নেব। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথমেই বলা রয়েছে নির্দেশ, চা এ উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। উত্তর করবে পলিফেনল বা যেটা হচ্ছে ফ্ল্যাভোনয়েড। যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতির পুরো নাম লেখো। ডটস অর্থাৎ ডাইরেক্টরি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। মহামারী জন্ডিসের জন্য কোন দুটি ভাইরাস দায়ী। হেপাটাইটিস AHAV। তারপর দেখো হেপাটাইটিস EHEV ভাইরাস। তারপর দেখো সিটার বলতে কী বোঝো। সাধারণত মৌমাছি পালন বা পোলট্রি ফার্মিং এর প্রেক্ষাপটে সিটার শব্দটি ব্যবহার করা হয়। এর প্রধান অর্থগুলো নিচে দেওয়া হলো। পোলট্রি বা মুরগি পালনের ক্ষেত্রে যে সকল স্ত্রী পাখি বা মুরগি তাদের পেড়ে রাখা ডিমের ওপর দীর্ঘ সময় বসে থাকে তা দেয়, তাদের সিটার বলা হয়। এদের প্রধান কাজ হলো নিজের শরীরের উত্তাপ দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা। উদাহরণ কুচে মুরগি। ঠিক আছে, তো ব্রডি হেন যেটাকে বলা হয় ইংলিশে, একটি আদর্শ সিটার। তারপর দেখো মৌমাছি পালনের ক্ষেত্রে শ্রমিক মৌমাছি, মৌচাকের ভেতরে কিছু শ্রমিক মৌমাছি থাকে যাদের প্রধান কাজ হলো রানী মৌমাছি এবং লার্ভা বা বাচ্চাদের পরিচর্যা করা। এদের অনেক সময় সিটার বা নার্স বি বলা হয়। এরা মৌচাক ছেড়ে বাইরে মধু সংগ্রহ করতে যায় না, বরং চাকের ভেতরেই অবস্থান করে এবং দেখভাল করে। সাধারণ অর্থে যে কোনো প্রাণীর ক্ষেত্রে যারা ডিম পাহারা দেয় বা ডিম তাতে তা দেয়, এর জন্য স্থির হয়ে বসে থাকে, তাদের এই নামে ডাকা হয়।
এই জন্য অভিহিত করাই বলা হয়েছে। এইচআইভি ভাইরাসের আক্রমণ প্রধানত দেহে কী ক্ষতি হয়? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। শূন্যস্থান পূরণ করো। মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলি হলো ড্যাশ। উত্তর করবে নিষিক্ত ডিম। শ্রমিক মৌমাছি ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে? উত্তর করবে মকরন্ধ্র বা নেকটার সংগ্রহ করে। ড্যাশ হলো একটি আগাছা নাশক 2,4-D বা ডালমন। তারপর দেখো ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছে তা হলো ড্যাশ গোল্ডেন রাইস। যে কোনো 3টি প্রশ্ন উত্তরতে বলেছে নিচের প্রশ্নগুলোর মধ্য থেকে। শস্য আবর্তন বলতে কী বোঝো? একই জমিতে বছরে বিভিন্ন সময়ে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন ধরনের ফসল, যেমন একবার ধান চাষের পর একবার ডাল জাতীয় শস্য চাষ করার পর্যায়ক্রমকে ঠিক আছে শস্য আবর্তন বলে। এতে মাটির উর্বরতা বজায় থাকে। মেজর কাপ ও মাইনর কাপের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, পার্থক্যটা তোমরা ছক আকারে লিখতে পারো, কিংবা এভাবে আমি যেটা লিখে দেখিয়েছি নোটসের মধ্যে এভাবে লিখতে পারো। মেজর কাপ পয়েন্ট করে লিখবে। এরা আকারে বড় হয় এবং সাধারণত বদ্ধ জলে ডিম পারে না, যেমন হচ্ছে রুই কাতলা, এদের বৃদ্ধি খুবই দ্রুত হয়। মাইনর কাপ এরা আকারে ছোট হয় এবং বদ্ধ জলে ডিম পারতে পারে, যেমন বাটা পুঁটি, এদের বৃদ্ধি তুলনামূলকভাবে ধীর। পলিকালচার বলতে কী বুঝো? উত্তর দাও। দেখো এখানে যখন উত্তরটা লিখবে যখন একই পুকুরে বিভিন্ন স্তরের মাছ, যেমন ওপরের স্তরে কাতলা, মাঝের স্তরে রুই, নিচের স্তরে মৃগেল একসঙ্গে চাষ করা হয়, তাদের পলিকালচার বা মিশ্র মাছ চাষ বলা হয় সেই পদ্ধতিটাকে। 4 দাগের প্রশ্ন রাখো। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? 1. জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। 2. এটি মাটিতে উৎপন্নকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। 3. মাটির গঠন উন্নত করে এবং দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা নষ্ট করে না। এই ছিল মডেল সেট 5-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অপশানে সেভ রাখো। এক দু জায়গায় একটু ভুল ছিল, ব্যাকেটটা সেখানে থেকে গিয়েছিলো, ওটা টাইপিং মিস্টেক, ঠিক আছে। তো যারা নোটস নিচ্ছে তাদেরকেও বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা নোটস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কম দামে আমাদের কাছ থেকে নোটসগুলো কিনতে পারবে। 8ম শ্রেণীর সমস্ত সাবজেক্টের শুধু গণিত বাদে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি অপশানে সেভ রাখো। সব জায়গায় আমরা ফ্রিতেও ক্লাসগুলো পোস্ট করে দিচ্ছি ইউটিউব, ফেসবুকে, যাতে তোমরা যারা নোটস কিনবে না দেখে দেখে খাতাতে লিখে নিতে পারো। তার জন্য ফেসবুকের ক্ষেত্রে ফলো করতে হবে, ইউটিউবের ক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অপশানে সেভ রাখতে হবে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট মডেল সেট 6 নিয়ে।